আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটু অন্যভাবে করতে চাচ্ছি। আসলে আপনাদের সাথে আমার পরিচয় বলতে গেলে 5টা ক্লাস আমি নিয়েছি আপনাদের সাথে। আপনাদের আজকের ক্লাসটা সহ পঞ্চম ক্লাস। 3টা ক্লাস নিয়েছি, একটা ওয়েবিনার নিয়েছি। আসলে কি বলবো, আমি আসলে কিছু ফিডব্যাক পেয়েছি। আমার কিছু স্টুডেন্ট আমাকে মেসেঞ্জারে আমাকে মেসেজ করেছে। তো আসলে আজকে এগুলো দিয়ে একটু শুরু করি। আসলে পজিটিভ ইম্প্যাক্ট পেলে আসলে খুব ভালো লাগে, কারণ কাজের গতিটাও কিন্তু বেড়ে যায়। যেমন আমার আসলে এক্সিস নিয়ে আমার মানে নলেজটা একটু কম, যেটা আমি আগেও বলেছি। যেমন আমার ক্লাসের পরে একজন ফরেনার স্টুডেন্ট, মেবি একটা ফিমেল স্টুডেন্ট, ইন্ডিয়ান, সে আমাকে একটা মেসেজ করে আমার মেসেঞ্জারে, যে ও ইংলিশে বলতেছে যে যে সে সম্ভবত হচ্ছে আপনার ইয়াতে, এটা কেরালাতে মনে হয়, সে মনে হয় বাংলা খুব একটা বুঝে না। সে আমাকে 2টা ক্লাস করার পরে বলতেছে, স্যার আমি আপনার ক্লাস ভালো লাগতেছে, কিন্তু আমি আপনার বাংলা আপনি বলতেছেন এটা বুঝি না। তো আসলে এই জিনিসটা আমার নলেজে ছিল না, যে আমাদের ফরেনার স্টুডেন্টরাও আমাদের ক্লাসগুলো করছে। তো এটার জন্য আমি অনেক থ্যাঙ্কস দিতে চাই আমাদের যারা এই অ্যাক্সিস এর সাথে জড়িত। ইনফ্যাক্ট আরো কিছু ব্যাপার আরেকটু বলতে চাই। যেমন কোভিড এর উপরে একটা সেমিনার নিয়েছিলাম। এক ভাই আমার সাথে যোগাযোগ করেন, উনি পোস্ট গ্রাজুয়েশনে আছেন। উনি আমাকে বললেন যে, দাদা আপনি আমার কিছু কনফিউশন ছিল, এটা ক্লিয়ার করে দিচ্ছেন। ইনফ্যাক্ট আমি কালকে মনে হয় আমাকে হৃদয় একটা পোস্টে, আপনাদের একটা পোস্টে আমাকে ট্যাগ দিল, দেখলাম আমার একটা স্টুডেন্ট খুব মানে রিভিউ দিয়েছে যে ফ্যান হয়ে গেছে বা সামথিং। আসলে কিছুই না, জিনিসটা আমি একটা কথাই বলেছি যে কমিউনিটি মেডিসিন নিয়ে আসলে সবার একটা ভীতি থাকে। এখন এই ভীতিটার জন্য আসলে জিনিসটা একটু কমপ্যাক্ট হয়ে যায়। আমি চেষ্টা করেছি বা চেষ্টা কর আমার মেইন আপনাদের সাথে যুক্ত হওয়ার কারণটা হচ্ছে আমি যতটুকু সম্ভব যাতে ইজি ভাবে আপনারা নিতে পারেন। এবং আমি ফার্স্টে ধন্যবাদ দিতে চাই আপনাদের প্রত্যেককে। আসলে কি আপনাদের পজিটিভ ইম্প্যাক্ট গুলা কিন্তু আসলে খুব মানে কাজ করতে খুব উৎসাহ যোগায়। এবং আমি চাইবো যে আপনাদের মানে যে কোনো ধরনের কমেন্ট আপনারা পজিটিভ নেগেটিভ আপনারা করবেন, এতে কিন্তু আমরা তাহলে বুঝতে পারবো। ইভেন ক্লাস নিয়েও যদি আপনাদের কোনো কমেন্ট থাকে আপনারা বলতে পারেন। ইভেন আমি এখন ইমিউনোলজি পড়াচ্ছি, এবং আপনাদের কোভিড নিয়ে একটু প্রবলেম ছিল বা কোভিড নিয়ে স্টুডেন্টরা জানতে চেয়েছেন, আমি চেষ্টা করেছি পুরো একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য। আপনারা চাইলে প্রেজেন্টেশনটা আমি এক্সেসে দিয়ে দিব। এবং এটা 3rd ইয়ার থেকে শুরু করে একদম 5th ইয়ার ফাইনাল, ইভেন ইন্টার্ন, ইভেন যারা ডক্টর হয়ে গেছে, টোটাল গাইডলাইনটা ওনারা, যেটা হচ্ছে আমরা ডাব্লিউএইচও, তারপরে হচ্ছে আপনার কি বলে আমাদের যে ন্যাশনাল গাইডলাইন, সবগুলোর আলোকেই করা। এটা আপনাদের একটা হেল্প করতে পারে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনারা আমাকে আপনাদের কি বলবো, আপনারা ভালোবাসা দিচ্ছেন, এই 5 ক্লাসে পাচ্ছি, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। আর আপনারা দোয়া করবেন যেন আপনাদের এই ভালোবাসাটা ধরে রাখতে পারি। তবে একটা কথাই বলবো, যে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কখনো হেজিটেশন ফিল করবেন না, অবশ্যই আমাকে নির্দ্বিধায় বলবেন। তার না হলে আমি বুঝবো না যে আপনাদের কোথায় সমস্যা। ঠিক আছে? তো আমি আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব, হার্ড ইমিউনিটি, এটা আসলে কি একটা, আপনারা সবাই নামটা জানেন, কিন্তু সমস্যা হচ্ছে এটা নিয়ে আসলে ব্রিফ কোথাও ক্লাস বা ব্রিফ নিয়ে আলোচনা হয় না। ইভেন কোভিড-19 নিয়ে যখন কাজ শুরু হয়েছে তখন কিন্তু জন হপকিন্সে একটা স্টাডি বেরিয়েছে। হ্যাঁ, জন হপকিন্সে এরকম স্টাডি বেরিয়েছে যে হার্ড ইমিউনিটিতে কোভিড-19-এ হার্ড ইমিউনিটির কোনো রোল আছে কিনা, এটা নিয়ে একটা বিশাল স্টাডি বেরিয়েছে। ইভেন এটা নিয়ে অনেক প্রথমে জল্পনা কল্পনা ছিল যে যে যদি কোভিড-19-এ যদি হার্ড ইমিউনিটি আসে, তাহলে কিন্তু অনেকে মানে একটা বড় ধরনের একটা আশীর্বাদ হতে যাচ্ছে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে হার্ড ইমিউনিটি কোভিড-19 কিন্তু খাটে না। তো যাই হোক, এটা আমরা আস্তে ধীরে আলোচনা করব। আজকে হার্ড ইমিউনিটি যত ইজি ভাবে বোঝা যায় আমি আপনাদের সাথে আলোচনা করব। ইভেন আজকে থেকে যেটা চেষ্টা করব যে আপনাদের অনেকে, আমি এটা যে বাংলা বুঝেন না বা মানে এই প্রবলেম গুলা, আমি একটু চেষ্টা করবো ফরেনারদের জন্য, যেটা আমি যেটা বলছি এটা আমার ইংলিশে বলার জন্য, শর্ট ফর্ম গুলা। আর আপনারা চাইলে আমি স্লাইডটা দিয়ে দিব, আপনারা ডোন্ট ওয়ারি। কিন্তু আপনারা কোশ্চেন করা বন্ধ করবেন না। আপনাদের যত রকম মনের মধ্যে কোশ্চেন আছে আপনারা করবেন, কোনো কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে আমি হার্ড ইমিউনিটির ডেফিনিশনটা আমি একটু বলি। এটা হচ্ছে মূলত হচ্ছে অক্সফোর্ড টেক্সট বুক, পাবলিক হেলথের অক্সফোর্ড টেক্সট বুকের থেকে মূলত এই ডেফিনেশনটা নেয়া। এবং আমার কাছে মনে হয় এই ডেফিনেশনটা হচ্ছে স্টুডেন্টদের জন্য খুব ইজি ডেফিনেশন। হ্যাঁ, তো এটা এরকম আমরা বলতে পারি যে ইট ইজ দ্য রিলেটিভ প্রোটেকশন অফ দ্য পপুলেশন গ্রুপ অ্যাচিভড বাই রিডিউসিং অর ব্রেকিং দ্য চেইন অফ ট্রান্সমিশন অফ অ্যান ইনফেকশাস এজেন্ট, because most of the population is resistant to infection through immunization of poor natural infection। এখানে মূলত বোঝাতে যাচ্ছে আমরা সেই প্রোটেকশনটা আমাদেরকে দিব, মানে হচ্ছে হার্ড ইমিউনিটি মানে হচ্ছে একটা কমিউনিটির মধ্যে
মনে করেন আপনি একটা জায়গায় থাকেন, জায়গাটা হতে পারে ঢাকা, ঢাকাতে একটা মনে করেন ওয়ার্ড হতে পারে, মনে করেন একটা ওয়ার্ডের কথা বলি, ঢাকা মনে করেন একটা ওয়ার্ডের মধ্যে এখানের মধ্যে 100 জন মানুষ থাকে, ঠিক আছে? অথবা এটাও বাদ দেন, মনে করেন আপনার একটা মহল্লা, যেমন আমার বাড়ি কুমিল্লা, তো আমার বাসা হচ্ছে রানীর বাজার। তো মনে করেন আমি আমার রানীর বাজার দিয়ে আপনাদেরকে উদাহরণ দিই, এই রানীর বাজার এলাকায় 100 জন মানুষ থাকে। এর মধ্যে কি হলো, 80 জন মানুষ ভ্যাকসিন নিলেন, 20 জন মানুষ বলবে না আমি ভ্যাকসিন নিব না, আমার ইনজেকশন ভয় লাগে। কিন্তু ভাই ইনজেকশন দিতে আমাদের প্রত্যেকটা মানুষেরই আছে, আমাদের বাঙালিদের ক্ষেত্রে এটা খুব প্রকট, ঠিক আছে? ম্যাক্সিমাম ইনজেকশন ভয় পায়। তো এরকম যারা পার্সন আছে তাদের ক্ষেত্রে কি হচ্ছে, যারা 80% মানুষ আছে তাদের যে ইমিউনাইজেশনটা দেওয়া হচ্ছে তা ইনডাইরেক্টলি তাদেরকে কভার দিচ্ছে। তো আমরা সেক্ষেত্রে বলতে পারি ইট ইজ এ রিলেটিভ প্রোটেকশন। যখন মনে করেন আমাদের যে ইমিউনাইজ করার পরে যে ডিজিজ সাইকেলটা আছে, এই ডিজিজ সাইকেলটাকে হয় আপনার কমাই দিল অথবা ব্রেকডাউন করলো, অথবা এই ব্রেকডাউন করে কি করছে, যে ইনফেকশন হচ্ছে এটার বিরুদ্ধে রেসিস্টেন্ট করলো। দিস ইজ অল অফ দ্য থিংস ইজ কল্ড হার্ড ইমিউনিটি। দ্যাট মিন্স উই ক্যান সে দিস ইজ এ প্রোটেকশন which cause reducing or breaking the cycle of the infection and resistance of the infection. This is all of the thing is called herd immunity, and this is from the Harrison principle. Harrison আপনারা সবাই জানেন মেডিসিনের বই, এখান থেকে ডেফিনেশনটা নেওয়া। এখানে ডেফিনেশনটা এরকম বলে দেওয়া যে successful vaccination protect immunized individual from infection, thereby decreasing the percentage of susceptible person within the population and reducing the possibility of infection transmission to others. And at a definable prevalence of immunity, and infectious organism can no longer circulate freely among the remaining susceptibles. This is indirect protection of unvaccinated or non-immune person is called herd immunity effect. এটা কিছুই না ভাই, সেটা হচ্ছে যখন আপনি একটা ভ্যাকসিনেশন দিয়েছেন, ভ্যাকসিনেশন করে আমরা যদি একটা সাসপেক্টেবল লেভেল, আমরা যখন মনে করো ওই যে একটা কথা বললাম, একটা ফার্স্টই বললাম যে আমি রানীর বাজার এলাকায় থাকি, এখানে আমি 100 জনকে মধ্যে 80 জনকে ভ্যাকসিন দিলাম, 20 জন ভ্যাকসিন নিবেন না কারণ তারা একটু ভয় পায়। তো 80 জনের মাধ্যমে যখন ইনডাইরেক্টলি যখন এই 80 জনের ভ্যাকসিনটা যখন এই ইনডাইরেক্টলি যখন এই বাকি 20 জনকেও যখন কভার দিচ্ছে, ইজ অল অফ দ্য থিংস, তাতে মানে কি যে প্রপোর্শনটাও কমে গেল, এই যে আমাদের আক্রান্ত হওয়ার কম সংখ্যাটা কমে গেল, এই সব কিছুই হচ্ছে মিলেই এই যে ডেফিনিশন সেটাই হচ্ছে হার্ড ইমিউনিটি। সেটাই হচ্ছে হার্ড ইমিউনিটি। এটা মূল মিনিং, দুইটা ডেফিনিশন সেম জিনিস। বেসিক হচ্ছে এটা যে যখন আমি ভ্যাকসিনেশন দিব, ভ্যাকসিনেটেড পিপল তারা কি করে ইনডাইরেক্টলি যেটা আনভ্যাকসিনেটেড বা নন ইমিউন পার্সন আছে তাকে যে কভারেজ দিবে, এই পুরো প্রসেসটার নামই হচ্ছে হার্ড ইমিউনিটি। আসেন, যখনই আপনি হার্ড ইমিউনিটি বলবেন বা হার্ড ইমিউনিটির প্রশ্নটা আসবে, তখন দুইটা জিনিস আপনার মাথায় আসবে বা দুইটা কোশ্চেন কিন্তু আসবে। সেটা হচ্ছে যে হোয়াট ইজ এ হার্ড ইমিউনিটি, হোয়াট ইজ হার্ড ইফেক্ট। হার্ড ইমিউনিটি হার্ড ইফেক্ট কিন্তু বলতে গেলে সেম জিনিস, শুধু একটা বেসিক ডিফারেন্স হচ্ছে যে এখানে বলতেছে যে ইমিউনাইজ করতেছি, হ্যাঁ, যে পপুলেশনটাকে, যে প্রপোর্শনে আমরা ইমিউনাইজ করতেছি যে পপুলেশনটাকে, সেটা হচ্ছে হার্ড ইমিউনিটি। আর হার্ড প্রোটেকশনটা হচ্ছে যখন আমরা একটা ইনফেকশন সাইকেলের যদি নাম্বারটা কমাই ফেলি, যে আনইমিউনাইজড পার্সনের বা ডিজিজ সাইকেলটাকে যদি ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে হার্ড ইফেক্ট, আর কিচ্ছু না। তার মানে ডিফিনিশনটা আমি বলতে পারি হার্ড ইমিউনিটি দ্য প্রপোর্শন অফ দ্য সাবজেক্ট উইথ দ্য ইমিউনিটি ইন এ গিভেন পপুলেশন। মানে হচ্ছে যেই প্রপোর্শনে আমার একটা ইমিউনিটি, আমার একটা মানে পপুলেশনের মধ্যে যে প্রপোর্শনে আমার ইমিউনাইজ করা হচ্ছে, সেটা হচ্ছে হার্ড ইমিউনিটি। এন্ড হার্ড ইফেক্ট হচ্ছে যখন মনে করেন আমরা ইমিউনাইজ দেওয়ার পরে এটা তখন ডিজিজ সাইকেলটাকে হয় কমাই ফেলছি, নালে ইন্টারাপ্ট করে ফেলছি, এবং এটা ইনডাইরেক্টলি রেসপন্স করছে যে আনইমিউনাইজ পার্সনদেরকে। দ্যাট থিং ইজ কল্ড হার্ড ইফেক্ট। কারো বুঝতে যদি সমস্যা থাকে একটু বলেন, ঠিক আছে? জিনিসটা ক্লিয়ার করতে হবে। কারো কোশ্চেন থাকলে নির্দ্বিধায় বলেন, আমি আপনাদের কমেন্ট চেক করতেছি। এতটুকু ক্লিয়ার কিনা? ক্লিয়ার না হলে আমি আবার বলবো, কিন্তু কনফিউশন রেখে যাবেন না, কনফিউশন রেখে কেউ যাবেন না। যদি ক্লিয়ার হয় আমি নেক্সট আগাচ্ছি। একজন আপনাদের কমেন্ট করেন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা বাবা, এবার আসেন যে আমার নেক্সট স্টেপ গুলোতে যাই। আমি এখানের মধ্যে আমি একটা ডিফারেন্স দেখেছি, ডিফারেন্স তার কিছুই না, হার্ড ইমিউনিটি হার্ড ইফেক্ট। এখানে হার্ড ইমিউনিটি বলছি যখন একটা ইমিউনাইজড একটা আনইমিউনাইজড পার্সনের যখন ইন্ডিভিজুয়ালি ইনডাইরেক্ট ইমিউনাইজড হয়, সেটাই হচ্ছে হার্ড ইমিউনিটি। হার্ড প্রোটেকশন হচ্ছে যে আনইমিউনাইজড পার্সনের যে সাইকেলটা আছে, ইনফেকশন হওয়ার যে সাইকেলটা, হয় এটাকে আমি বন্ধ করে দিল অথবা আমি এটা ডিক্রিজ করে দিলাম। দ্যাট ইজ অল অফ দ্য থিংস ইজ টুগেদার উই ক্যান সে দিস ইজ দ্য হার্ড প্রোটেকশন।
ওকে, কখনোই আপনারা কনফিউশন হবে না, হার্ট প্রোটেকশন আর হার্ট ইমিউনিটি কিন্তু পুরোপুরি সেম না, এখানে জাস্ট জিনিসটা অনেকটাই সেম, সামান্য কিছু ডিফারেন্স আছে, আর কিছুই না। ক্লিয়ার বাবা? ওকে, একটা এইবার হচ্ছে আমাদের যে কিছু কিছু ভ্যাকসিন আছে যেটা হার্ড ইমিউনিটি হার্ট প্রোটেকশন দেয়, একটা কথা মনে রাখবেন, সব ভ্যাকসিন কিন্তু হার্ড ইমিউনিটি দেয় না, আবার সব ভ্যাকসিন আবার হার্ট প্রোটেকশনও দেয়। তো যদি মনে করেন সব ভ্যাকসিন যদি দুইটাই দিত, মানে দুটোটাই দিত, তাহলে দেখা যাইতো যে আস্তে ধীরে আমাদের ওইটাকে কন্ট্রোল করা আমাদের জন্য ইজি হতো। যেমন হার্ড ইমিউনিটি হার্ট প্রোটেকশন দুইটা একত্রে দেয় হচ্ছে, এক নম্বর হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন ওপিবি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি জানেন, যে ইনজেক্টেবল পোলিও ভ্যাকসিন, ঠিক আছে, আইবিপি বা ফ্র্যাকশনেটেড পোলিও ভ্যাকসিন এখন দেওয়া হচ্ছে, এটা কিন্তু শুধুমাত্র হার্ট প্রোটেকশন দেয়। দিস ইজ দ্য বেসিক থিং। যদি ওপিবি বলে না, যে বাইভ্যালেন্ট ওরাল পোলিও ভ্যাকসিন বলা হচ্ছে, এটা আমরা শুধু, এটা কিন্তু হার্ট ইমিউনিটিও দিবে, হার্ট প্রোটেকশন, বোথ অফ দ্য থিংস এটা দিবে, ঠিক আছে। কিন্তু ইন কেস অফ দ্য আমরা ইনএক্টেড পোলিও ভাইরাস পোলিও ভ্যাকসিনের ক্ষেত্রে যেটা হয়, এটা অনলি হার্ট প্রোটেকশন দিচ্ছে। এবং এটা হার্ট ইমিউনিটি হার্ট প্রোটেকশনে আরো কিছু উদাহরণ দিতে পারে, টাইফয়েড, রোটাভাইরাস, দিস ইজ অল অফ দ্য থিংস ইজ together we can say this is provided the hard immunity and heart protection. And only heart protection kara দেয়, there is a diphtheria, pertussis, measles, mumps, rubella, varicella, pneumococcal, meningococcal and hepatitis. All of the things are only give the heart protection. Hepatitis A, V, typhoid, whatever the things, they are only give heart protection. এরপরে একটা কথা আমি বলতে চাচ্ছি যে ডো নট প্রোভাইড এনি এডিশনাল বেনিফিট টু আনইমিউনাইজড, যেমন একটা টিটেনাস, রেবিস, জাপানিজ এনকেফালাইটিস, এই ক্ষেত্রে কিন্তু আসলে কোনো আনইমিউনাইজের ক্ষেত্রে কোনো ধরনের হেল্প করতে পারে না, ঠিক আছে, এরকম একটা কথা ব্যাপার। আচ্ছা, এখন এখানের মধ্যে আমি একটা মেকানিজম দেখাচ্ছি, কিন্তু এই মেকানিজম বোঝার আগে আপনাদেরকে আরেকটা জিনিস আমাকে দেখাইতে হবে, সেটাই হচ্ছে বেসিক রিপ্রোডাক্টিভ নাম্বার। আচ্ছা, এখন আপনাকে একটা কথা বলি, লকডাউন, ঠিক আছে না, কোভিড-19 এর আগে, কোভিড-19 যখন আসছে তার আগে লকডাউন শব্দটা কতজন আপনারা জানতেন আমাকে একটু বলেন, কমেন্ট করেন। কোশ্চেনটা কি করলাম, কোভিড-19 আসার আগে কতজন মানুষ লকডাউনের থিওরি, কান্ট্রি লেভেল অ্যালার্টনেস, কান্ট্রি লেভেল অ্যালার্টনেসটা সম্বন্ধে জানতেন? কেউ কমেন্ট করেন যে স্যার আমি আগে থেকে জানতাম। ব্যাপারটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ইভেন আমাদের মতো আমাদের দেশগুলা কিন্তু এই জিনিসগুলো কিন্তু অনেকে মানে অনেক মানে এই জিনিসটা থেকে মানে এই কনসেপ্টটা অনেকে ছিল না, বা এই জিনিসটা অনেকে জানতো না, ঠিক আছে। ইভেন আপনারা একটা জিনিস চিন্তা করেন, বলা নাই কনে একটা জায়গায় লকডাউন করতেছে, যখন লকডাউন শুরু হচ্ছে, এই লকডাউনটা কিসের উপর ভিত্তি করে হয়, কখনো মনে আসে, প্রশ্ন আসে নাই? যে বলে যে 14 দিন এখানে বন্ধ করে রাখো, 14 দিন বন্ধ করলে ঠিক হয়ে যাবো, মানে কি 14 দিন কি, কোভিড-19 14 দিন কি, কি জিনিস এগুলা? ইট ইজ ইনকিউবেশন পিরিয়ড। আচ্ছা, এখন মনে করেন সাপোজ ঢাকা একটা বিশাল জায়গা, ঢাকাতে কতগুলো জেলা আছে, অসংখ্য জেলা আছে। এখন আপনি কি পুরো জেলাটাকে লকডাউন করতে পারবেন, পুরো ঢাকাটাকে লকডাউন করতে পারবেন? আপনি কি জানেন যে আমার মিরপুরে বেশি রোগী, নাকি ওয়ারিতে বেশি রোগী, না ধানমন্ডিতে বেশি রোগী, না বসুন্ধরাতে বেশি রোগী, নাকি বসুন্ধরাতে এই যে আপনার আশেপাশে যা যতগুলা কলোনি আছে ওইখানে বেশি রোগী? কিভাবে বুঝবেন? বা কোন জায়গার মধ্যে রোগী বেশি, কোন জায়গার মধ্যে রোগী কম, বুঝবেন কিভাবে? বুঝার সিস্টেম কি? এই জিনিসটা বোঝার নামই হচ্ছে বেসিক রিপ্রোডাক্টিভ নাম্বার। একটা লকডাউন দিবেন, বেসিক রিপ্রোডাক্টিভ নাম্বার উপর বেসিস করে কিন্তু আমরা লকডাউন করি। ইভেন আমরা যখন একটা এপিডেমিওলজিক্যাল মডেল তৈরি করি, ঠিক আছে, উন্নত দেশগুলা কি করছে, যে কোভিড-19 এর ক্ষেত্রে তারা এটা কন্ট্রোল করলো কেমনে, কিভাবে হচ্ছে, তারা টোটাল শুধুমাত্র মানে স্পেশালিস্ট না, তারা এপিডেমিওলজিস্ট থেকে শুরু করে যতগুলা লেভেল আছে, সাবজেক্ট স্পেশালিস্টরা সবাই মিলে এটা একটা মানে ইমিডিয়েট রেসপন্স করেছে, ইমিডিয়েট একটা কাজ করেছে, ঠিক আছে। কোভিড-19 ক্ষেত্রে আমি এগুলো আলোচনা করেছি। এটা একটা এপিডেমিওলজিক্যাল মডেল তৈরি করতে হয়, যার মাধ্যমে হচ্ছে যে একজন থেকে দুইজন, দুইজন থেকে তিনজন এগুলো খুঁজে বাই করা, ঠিক আছে। এই জিনিসটা মূলত সবকিছু মূলত ডিপেন্ড করে কিসের উপরে, এই আরোর উপরে। তো আরো মানে হচ্ছে যে একজন থেকে দুইজন, দুইজন থেকে চারজন, এটা থেকে এই জিনিসটা যে বুঝবো, এই মানটার নাম হচ্ছে আরো। সো উই ক্যান সে the basic reproductive number is the average number an infectious person will infect with an agent in a completely susceptible population, ঠিক আছে। মানে একজন থেকে দুইজন, দুইজন থেকে চারজন, এই জিনিসগুলা হচ্ছে বুঝার একটা সিস্টেমটা হচ্ছে কি, এটাই হচ্ছে এই আরো, এই বেসিক রিপ্রোডাক্টিভ নাম্বার। এবার মেকানিজমটা বুঝেন, ঠিক আছে। আসেন, সবাই তো এটা দেখতেছেন না?
দেখতেছেন সবাই? কারণ এইটা আপনারা যদি মিস করেন বাকি স্টেপটা বুঝবেন না। এটা খুব মজার একটা জায়গা, এই জায়গাটা যদি আপনারা বুঝেন আর অলরেডি আপনাদের পড়া হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আসেন, এই যে দেখেন না এই জিনিসগুলা, এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন। ঠিক আছে, তো এখানে কি লিখলাম আমি, আনইনফেক্টেড, মানে এই জেনারেশনটা হচ্ছে এই যে পার্সনটা সে কিন্তু আনইনফেক্টেড, এবং কি এই যে পার্সন যারা আছে তারা টোটালি দে আর দ্য অল অফ দ্য পিপল আর দ্য আনইনফেক্টেড। ঠিক আছে, এরপর কি ঘটলো, একটা জীবাণু ঢুকছে, তার মানে হচ্ছে এই জীবাণুটা এই মানুষের ভিতরে ঢুকলো, তার মানে হচ্ছে এটা হচ্ছে ইনফেক্টেড পার্সন। ঠিক আছে, এরপর সে কি করতেছে দেখেন, এই ইনফেক্টেড পার্সন হচ্ছে এই যে ফার্স্ট জেনারেশন 4 জন মানুষ ছিল, সে 2 হাত ধরে এই 2 জন মনে করো তার বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, সে কি করলো, সে সুন্দর মতো তার 2 ফ্রেন্ডকে ধইরা বসলো এভাবে, যে তোরা বন্ধু আমার ধইরা বস, তাদেরকে ধইরা বসলো। ঠিক আছে, সে কি করলো, এখানে 2 জনকে ধরলো, তার মানে 1 জন থেকে 2 জন আক্রান্ত হচ্ছে, তার মানে কি এখানে রিপ্রোডাকশন নাম্বার কত, 2। কিভাবে 2, is a 1%, this person is infected and this person transmit the infection to the 2%, 2 and 4 number. There's a 4 people and he infected only 2 and 4. Okay, that means the basic difference number is a r is equal to 2. Next, এটা আমি বলেছি, and then কি হচ্ছে, এই যে মনে করে সে দুটোকে ইনফেক্ট করছে, তার মানে এখানে কত, এখানে r is equal to 2, কারণ কি একজন থেকে 2 জন হয়েছে। এখন একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটা জিনিস বললাম যখন আপনাদের ক্লাস নিচ্ছিলাম, যখন নিয়ে কোভিড-19 নিয়ে, আমি কয়েকটা জিনিস উচ্চারণ করছি। একটা হচ্ছে কন্টাক্ট ট্রেসিং, ট্রেসার, এগুলো কি জিনিস, কন্টাক্ট ট্রেসিং কাকে মানে, বা ট্রেসার কে হবে, বা ট্রেসার কি জন্য হবে। এই পার্সনটা মনে করো ইনফেক্টেড হয়েছে, আচ্ছা এটা আমি পরবর্তী স্লাইডে বুঝাবো, তাহলে আপনাদের জন্য ইজি হবে। এবার আসেন, this is the first generation and this is all about the second generation. ঠিক আছে, ও কি করছে, এ হলো ইনফেক্টেড পারসন, প্রথমে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড এন্ড 4 কে ইনফেক্ট করলো, মানে তার বেস্ট ফ্রেন্ড হচ্ছে সেকেন্ড এবং 4, এন্ড এই সেকেন্ড এবং 4 কি করছে, হোয়াট দে হ্যাভ ডান, তারা এখান থেকে ইনফেক্ট করছে আরো 2 জনকে। ঠিক আছে, তার বেস্ট ফ্রেন্ড মনে করেন এই 2টা, আর 4 এর বেস্ট ফ্রেন্ড হচ্ছে এই 2টা, তার মানে কি এখানের মধ্যে ইনফেকশনটা ইনফেক্টেড করে ফেলছে। তার মানে ফার্স্টে একের মধ্যে 1 থেকে ছিল 2 জন, 2 জন থেকে হচ্ছে 4 জন, 4 জন থেকে এখান থেকে আরো 2 জন। ঠিক আছে, এখন যদি এখানে বেসিক রিপ্রোডাকশন নাম্বার হয়, এটা কি বাড়বে, বাড়বে না। এখানে দেখেন কয়টা হাত দিয়ে ধরছে, সে যেমন 2টা হাত দিয়ে ধরছে, ও আবার যেমন 2টা হাত দিয়ে ধরছে, ও যেমন আবার 2টা হাত দিয়ে ধরছে। ঠিক আছে, একটু আগে, তার মানে হচ্ছে এখানে বেসিক রিপ্রোডাকশন নাম্বার কত, এখানে ইনফেকশনের যে চেইনটা, ইনফেকশন যে করতেছে কত, কত নাম্বার রিপ্রোডাকশন নাম্বার, আর ইকুয়াল টু 2। ঠিক আছে, কিন্তু টোটাল ইনফেক্টেড হয়েছে কত, 16 জনকে ইনফেক্ট করছে, গইনা দেখেন 16 জন হয়ে গেছে। ঠিক আছে, তার মানে হচ্ছে টোটাল, তাহলে আমরা কি হচ্ছে 16 জনের মধ্যে আমাদের 25% ইনফেক্টেড হয়ে গেছে। এবার এই জায়গাটাই আপনারা একটু থামেন, সুন্দর মতো করে থামেন। এবার একটা জিনিস বোঝাতে চাই, যেটা ওই স্লাইডে সুন্দর করে বোঝাতে পারতাম না। এই যে মনে করেন সাপোজ এই পেশেন্টটা কোভিড-19, ঠিক আছে, আমরা বললাম যে কোভিড-19 এর কাছাকাছি মানে মানুষগুলা আসতে চায় না, আসলে কি জীবাণুটা ছড়াইতে পারে, মনে করেন সে ইনফেকশনটা ছড়াচ্ছে। ইভেন কোভিড-19 এর ক্ষেত্রে বলা হচ্ছে যে সাধারণত যে 9 ডেজ পর্যন্ত একজন ইনফেকশন পারসন থেকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মানে ডাটা অনুযায়ী যে 9 ডে পর্যন্ত এই পর্যন্ত আপনার একজন ইনফেক্টেড পারসন থেকে ছড়াতে পারে। এখন মনে করেন সে যখন কোভিডে আক্রান্ত হলো, তার সব সিমটম আছে, সে কি করলো, এই 2 ফ্রেন্ডের মাধ্যমে চললো। ঠিক আছে, এই 2 ফ্রেন্ডের মাধ্যমে তো আরো দেখতে পাচ্ছেন আপনারা ছড়াই যাচ্ছে, তার মানে কি সে তার কন্টাক্টে আসছে। তার মানে কি আমাদের যেটা করতে হবে একজন মানে এপিডেমিওলজিস্টের মডেল অনুযায়ী, সেটা হচ্ছে যখন আমি একটা ডিজিজটাকে কন্ট্রোল করতে চাই, আমি কিভাবে কি করতে হয়, একটা সিচুয়েশন প্যান্ডেমিসিটির থিওরি অনুযায়ী কিভাবে কি কন্ট্রোল করতে হয়, এই জিনিসগুলো কিন্তু আমি আপনাদেরকে আমার কোভিড ক্লাসে দেখাইছি। এবং কোভিড এবং প্যান্ডেমিসিটির মূল সূত্র হচ্ছে যে কন্টাজিয়াস পারসন এবং নন কন্টাজিয়াস পারসনকে আলাদা করতে হবে, এবং যিনি কন্টাজিয়াস পারসন আছে তার সংস্পর্শে যে কন্টাজিয়াস পারসন গুলা ছিল তা ওদেরকে খুঁজে বের করতে হবে। ওই খুঁজে বের করার সিস্টেমটাকে আমরা কন্টাক্ট ট্রেসিং, মানে মনে করেন 1 এর থেকে 2 এবং 4 এই যে ইনফেকশন হচ্ছে, এই 2 এবং 4 কে খুঁজে বের করার নাম হচ্ছে, এই পদ্ধতিটার নাম হচ্ছে কন্টাক্ট ট্রেসিং, আর যে খুঁজে বের করবে সেটা হচ্ছে ট্রেসার। ঠিক আছে, এই হচ্ছে অল অফ দ্য থিংস। এইবার আসেন কি এখানের মধ্যে দেখতেছেন একটু অন্যরকম দেখতেছি। ঠিক আছে, একটু আগে কি ছিল কালার গুলা, একটু আগে কালার গুলা ছিল একটু কমলা কালার ছিল, আর একটু অরেঞ্জ এন্ড গ্রিন কালার উই ক্যান সি ইন দি স্লাইড। এখন দেন কি হচ্ছে, এখানে একটা নতুন জিনিস হচ্ছে রেড কালার। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এটা ফাঁকে ফাঁকে রেড কালার, দ্যাট মিনস আমরা জানি
যে এটা হচ্ছে infected person and this is the vaccinated person and this is always the uninfected person. ঠিক আছে, তার মানে হচ্ছে তার ভ্যাকসিনেটেড হয়েছে এই পার্সন গুলো ভ্যাকসিনেটেড, আর সে হচ্ছে সরি এটা হচ্ছে ভ্যাকসিনেটেড পার্সন, এ হচ্ছে কোনো আনভ্যাকসিনেটেড পার্সন এন্ড সে হচ্ছে ইনফেক্টেড পার্সন। এখন দেখেন কিভাবে ইনডাইরেক্টলি প্রোটেকশন দেয়। এবার দেখেন এখন কি হলো, সব যখন ভ্যাকসিনেটেড হয়ে গেল 80% ভ্যাকসিনেটেড হয়ে গেল, এখন সে যখন একটু আগে দেখছি 2 এবং 4 কে ও ডিজিজটা ট্রান্সমিট করতে পারলো। এখন কি হলো, ভ্যাকসিনেটেড পার্সন আসার কারণে কি করলো, এই যে চেইনটা ছিল না, চেইনটা ইনডাইরেক্ট হয়ে গেল। ঠিক আছে, হার্ট প্রোটেকশন হয়ে গেল। ঠিক আছে, মানে কি এখানে ডিজিজটা ট্রান্সমিশন হয়ে যাচ্ছে, তার মানে এখানে যারা আনইমিউনাইজ তাদেরকে সে প্রোটেকশন দিল। ঠিক আছে, ইভেন হচ্ছে দেখেন এখান থেকে 4 নাম্বার থেকে ইনফেকশনটা এখানে আসলো, কিন্তু এটা ছড়াইতে পারে নাই, কারণ কি এখানে ইমিউনাইজ পার্সন আছে। ঠিক আছে, এখন তার মানে এখানে বেসিক রিপ্রোডাকশন নাম্বারটা কি, আর ইকুয়াল টু 1। একটা জিনিস মনে রাখবেন, বেসিক রিপ্রোডাকশন নাম্বার নিয়ে আমি একটা কথা একদম ক্লিয়ারলি আমার প্রতিটা যারা আপনারা আজকে শুনছেন এই জিনিসটা আপনারা ক্লিয়ারলি আপনাদের মাথার মধ্যে দিতে চাই। বেসিক রিপ্রোডাকশন নাম্বার যে দেশের যত বেশি কমাইতে পারবেন তাহলে তত তাড়াতাড়ি সেই ডিজিজটা চলে যাবে। যদি আর ইকুয়াল টু মোর দেন 1 হচ্ছে বা 1 হচ্ছে, তার মানে 1 হচ্ছে কি ডিজিজটা এখনো আছে, একজনের মধ্যে ট্রান্সমিট হতে পারে। তার মানে এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে ডিজিজটা আরেকজনের মাধ্যমে ট্রান্সমিট হতে পারে। এখন জিনিসটা যদি এরকম হয় যে আর এর মানটা যদি 1 এর নিচে নিয়ে আসতে পারি, তার মানে কি একজন থেকে সে আর ছড়াতে পারতেছে না, সেক্ষেত্রে কি যে ডিজিজটা হচ্ছে সেই ডিজিজটা মানে একদম পুরো ভ্যানিশ হয়ে যাবে, লুপ্ত হয়ে যাবে। ঠিক আছে, জন্য এই জন্যই বলা হচ্ছে যদি এরকম যদি হইতো যে কোভিড-19 এ হার্ড ইমিউনিটি একটা ভালো কাজ করে, তাহলে কি অটোমেটিক এই প্রোটেকশনের মাধ্যমে এই যে ভ্যাকসিনেটেড পার্সনের কারণে দেখা যাচ্ছে আমাদের ডিজিজ থেকে, আমাদের দেশ থেকে বা কান্ট্রি থেকে এই ডিজিজগুলো এগুলো চলে যেত। ঠিক আছে, কিন্তু এটা যায়নি। যাই হোক, এটা ফেলোর এইটা। তো মনে রাখেন আর ইকুয়াল টু মোর দেন 1 মানে হচ্ছে যে এখনো পর্যন্ত একজন থেকে আপনার আরেকটা ডিজিজ ছড়ানোর চান্স আছে। যদি আর এর আমাদের সবারই টার্গেট থাকে যে আর এর মানটাকে কমানোর জন্য, যদি আর এর মানটা কমে যায় তার মানে হচ্ছে সেই ডিজিজটা লুপ্ত হয়ে যাবে। এতটুকু কি আপনারা বুঝছেন? এতটুকু যদি বুঝেন তাহলে কমেন্ট করেন যে স্যার এতটুকু বুঝছি, কারণ জিনিসগুলো কিন্তু খুবই ইজি জিনিস, আবার খুবই কঠিন জিনিস যদি না বুঝেন। আপনাদের কমেন্ট করেন যে আপনারা এই পোর্শনটা বুঝছেন কিনা, তাহলে নেক্সট আমি বুঝাবো। তবে এখানে আমি একটা কথা আপনাদেরকে ক্লিয়ারলি বলতে চাই। এখন আমি একটা কথা বললাম 80 জন আমার রানীর বাজার এলাকায় 100 জনের মধ্যে 80 জনকে ইমিউনাইজ করছি, 20% আনইমিউনাইজ। তারা কিন্তু ইনডাইরেক্টলি তাদেরকে আমরা বলবো যে ফ্রি রাইডার, তারা হচ্ছে ফ্রি রাইডার। ঠিক আছে, এখন তাদের কি সব সময় এরকম প্রোটেকশন থাকবে? সব সময় প্রোটেকশন থাকবে না। কখন প্রোটেকশন থাকবে না? এখন মনে করেন এই রুগীটা রানীর বাজার থেকে আমার এলাকা থেকে আমার বাড়ি থেকে সে কি করলো, সে সুন্দর মতো ঢাকায় গেল এমন একটা জায়গায় যেখানে মধ্যে ভ্যাকসিনেটেড নাই, তখন কিন্তু সে আনপ্রোটেক্টেড। তার মানে কি তাকে কিন্তু সহজে ওই ডিজিজ, এই ডিজিজের এগেইনস্টে এতদিন হার্ড ইমিউনিটি তাকে বাঁচায় রাখছিল, এই প্রোটেকশনটা তার চলে যাবে। তার মানে কি ইনফেকশনটা খুব দ্রুতই করতে পারবে। এতটুকু কি বুঝতে পারছেন? এটি হচ্ছে মজার ব্যাপারটা। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে ফানি ব্যাপারটা, এটি হচ্ছে মজার ব্যাপারটা। আসে তো আর মানে হচ্ছে এই কনসেপ্টটাই একটু আগে যেটা বললাম, আর ইকুয়াল টু 1 এর নিচে গেলে আর ইনটু এই যে একটা জিনিস জাস্ট বুঝাই, যদি আর ইকুয়াল টু 5 হচ্ছে মানে কি আমার আরো ভ্যাকসিনেশন করতে হবে, কইরা এটাকে কন্ট্রোল করতে হবে, অনেক 80% ভ্যাকসিনেশন দিতে হবে। ঠিক আছে, এটা আপনাদের আন্ডার গ্রাজুয়েটে লাগবে না। ঠিক আছে, আর এটা হচ্ছে একটা সূত্র যে প্রপোর্শন অফ দ্য পি অফ দ্য পপুলেশন অফ দ্য ইমিউন দেন আর ইকুয়াল টু 1 - p r0। তার মানে হচ্ছে এখানে একটা জিনিস আমি এখানে কথাটা এরকম হচ্ছে, যদি বেসিক রিপ্রোডাকশন আপনি কমাইতে পারেন তাহলে একটা ডিজিজ বা একটা দেশের একটা ডিজিজ আপনি এটাকে টোটাল কন্ট্রোলে নিয়ে আসতে পারতেন। ঠিক আছে, তো সবারই টার্গেট থাকে, যে কোনো দেশের এপিডেমিওলজিস্টদের টার্গেট থাকে আমাদেরকে এই যে ইনফেক্টেড ডিজিজ, কন্টাক্ট ট্রেসিং, প্রপার ম্যানেজমেন্ট, আইসোলেশন, ওভারঅল দিয়ে কি আমাদেরকে এটা টোটালটা কন্ট্রোল করতে হবে ট্রিটমেন্ট দিয়ে এবং ভ্যাকসিনেটেড দিয়ে। টার্গেট হচ্ছে আর ইকুয়াল টু আর এর নিচেটা, মানে যাতে ট্রান্সমিট না হতে পারে। যদি 1 বা 1 এর বেশি হয় তার মানে কি আপনাকে কন্ট্রোল মেজার নিতে হবে, প্রিভেনশন নিতে হবে, এভরিথিং নিতে হবে। ঠিক আছে, যখন আর ইকুয়াল টু 1 নিবেন তাহলে ওই ভ্যাকসিন যখন 1 মানে 1 এর নিচে হবে তখন কিন্তু এই ডিজিজ নিয়ে আপনার আর চিন্তা করার কিছু নেই। আচ্ছা, এখন কোন কন্ডিশনে কোন এই হার্ড ইমিউনিটি কাজ করবে? নাম্বার 1, ফুল ইমিউনাইজ হইতে হবে। মনে করে এখন যদি হলো যে আমি রানীর বাজার এলাকায় আমি বসি যে আমার 100 জন মানুষ আছে, 100 জন মানুষের মধ্যে ইনফেক্টেড হচ্ছে, 100 জনের মানুষের মধ্যে আমি 80 জনকে ইমিউনাইজ করে বাকি 20 জন এটার মজা নিচ্ছে। ঠিক আছে, এই মজাটা সে নিচ্ছে। এখন এমন যদি হইতো আমি রানীর বাজার এলাকায় আমি 80 জনকে নিয়ে দিয়ে আমি যদি 20 জনকে দিতাম, 40 জনকে দিতাম, তাহলে কি হতো? ফুল ইমিউনাইজ হইতো না, সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের প্রোটেকশন সে পাইতো না।
আচ্ছা, সেকেন্ড হচ্ছে গিয়া নো অ্যানাদার ক্যারিয়ার স্টেজ। মানুষ ছাড়া যদি অন্য কোনো ক্যারিয়ার স্টেজ থাকে তাহলে কিন্তু হার্ড ইমিউনিটি কাজ করবে না। তাই শুধু মানুষই ছাড়া অন্য একটাই সিঙ্গেল হোস্ট হইতে হবে এবং ডাইরেক্ট ট্রান্সমিশন হইতে হবে। 4 নম্বরে হচ্ছে সিঙ্গেল রেজর্ভার থাকতে হবে। আরেক হচ্ছে সমানভাবে ডিস্ট্রিবিউশন, কোথাও কম বেশি হইতে পারবে না, সমানভাবে এই ডিজিটাল ডিস্ট্রিবিউশন হবে, তাহলে এই সকল কন্ডিশনে হার্ড ইমিউনিটি খাটবে। কিন্তু আমাদের কোভিড-19 ক্ষেত্রে এই সিচুয়েশন গুলো খাটে না। এগুলো একটা ড্রাগ, সরি একটা গ্রাফের মাধ্যমে আমি দেখিয়েছিলাম যে আপনাদের বেসিক রিপ্রোডাক্টিভ নাম্বারের একটা ইয়া দেখিয়েছি, ঠিক আছে? এটা আপনাদের বুঝান লাগবে না, জাস্ট এটা আমি দেখালাম আপনাদেরকে। আসেন, কি কি ডিজিজ, আমরা অনেক ডিজিজকে আমরা কিন্তু বের করতে পারি না। কেন বের করতে পারি নাই? কারণ হচ্ছে এই সকল কারণে, এই আরোর কারণে, ঠিক আছে? দেখা যাচ্ছে দ্বিতীয়ের ক্ষেত্রে আরোর মান হচ্ছে 6 to 7, ঠিক আছে? দেন হার্ড ইমিউনিটি থ্রেশহোল্ড হচ্ছে 85%। মিজলসের ক্ষেত্রে 12 to 18, মাম্পসের ক্ষেত্রে 4 to 7, পাথোসিস হচ্ছে গিয়ে 12 to 17, পোলিও 5 to 7, রুবেলা 6 to 7, স্মল পক্স 5 to 7, অ্যান্ড প্যান্ডেমিক ফ্লু হচ্ছে 1.6 বলা হচ্ছে, ঠিক আছে? কোভিড-19 এর ক্ষেত্রে যেটা হচ্ছে কি, কোভিড-19 এক একটা দেশের ক্ষেত্রে এক এক রকম। যেমন আমি দেখলাম যে কিছু কিছু জায়গার মধ্যে ছিল যে আপনার এই যেমন হচ্ছে আমেরিকার ক্ষেত্রে প্রথম দিকে কিন্তু কম ছিল আরোর মানটা, পরে কিন্তু আবার বেড়ে গেছে। যখন হচ্ছে আপনার স্কুলটাকে রিওপেনিং করছে, ধামধুম পুরা আরোর মান ধামধুম আটকে বেড়ে গেছে, ঠিক আছে? এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, বাংলাদেশের মতো আমাদের মতো গরিব কান্ট্রিতে যদি এটা হতো তাহলে অবস্থাটা কি হইতো, কি পরিমাণ মানুষ ইনফেক্টেড হইতো। আমাদের দেশে যেটা সত্যি কথা, অ্যাডাল্টদের কিন্তু টেস্ট করা যায়, যে কোভিড এর যদি কথা বলতে চাই, অ্যাডাল্টের কোভিড এর টেস্ট হচ্ছে, করা যাচ্ছে। একটা বেবির টেস্ট কয়টা হয়, যেমন হচ্ছে অন্যান্য দেশে স্কুলে পর্যন্ত টেস্ট হয়েছে। অনেকে, আমি এপিডেমিওলজিস্টের সাথে কথা বলেছি, পাবলিকের বিভিন্ন সেমিনার গুলোতে গেলে আমি জিজ্ঞেস করি যে ওনাদের সাথে কোন আছে, ওনারা বলে যে ওনারা ওইভাবে ওই মাইক্রো লেভেলটাকেও ওনারা কিন্তু কভারেজ দিয়েছে, মানে ওনার টোটাল এপিডেমিওলজিক্যাল যে মডেলটা আছে ওটা ওনারা ফলো করার চেষ্টা করেছে। তো দিস ইজ দ্য ভেরি মানে বিগ অ্যালার্ট। ওকে, এখন একটা জিনিস আপনারা একটু আগে দেখলেন যে এক একটা ডিজিজের রিপ্রোডাকশনের নাম্বার এক এক রকম, কেন এক হয় না? প্রশ্ন আসতে পারে না যে কেন এটা 6 হয়, কেন এটা 12 হয়, কেন 17 হয়, কেন 1.6 হয়, কেন এটা সমান হয় না? এটা আপনাদের মনে তো আসার কথা, তাই না বাবা? কারণ এটা কেন হচ্ছে রে বাবা? কি এটাকে আমি বানাইছি, এটা আমার বানানোর পক্ষে? জি না, জিনিসটা এরকম না। কিছু কিছু কারণে আর এন মান গুলা এজেন্টের উপরে ভেরি করে। একটা হচ্ছে এই যে এজেন্ট গুলা, এটা আমাদের এনভায়রনমেন্টে কতদিন থাকতে পারে, নাম্বার ওয়ান। এবং যখন এই ইনফেকশনটা কন্ট্রোল করতে হয়, সেক্ষেত্রে এটা কি পরিমাণ ডোজে এটাকে কন্ট্রোল করতে হয়, ঠিক আছে? এটা আমাদের শরীরের ইনকিউবেশন পিরিয়ডটা কত। তারপর হচ্ছে এইটা ইনফেকশনটার যে ইনফেকশন সিমটম গুলোর উপরেও ভেরি করে, ঠিক আছে? এখানে কিন্তু একটা কথাই আমি সুন্দর করে বলেছি যে আরোটা ভেরি করে ডিফারেন্ট পপুলেশন, ডিফারেন্ট সেগমেন্ট অর ডিফারেন্ট টাইম অর সেম, আবার অনেক সেম পপুলেশনের ডিফারেন্ট রিজনও কিন্তু হতে পারে। এটা অনেক কারণে হতে পারে। যেমন আমি একটা কথা বললাম, যখন কোভিড-19 যখন আমাদের দেশ, আমাদের পুরো ওয়ার্ল্ডে যখন আক্রান্ত হলো, সব জায়গায় সমান ছিল না কিন্তু এই আরোর মানটা। ইভেন চীনে যখন উহান শহরে গেল, উহান শহরের পাশাপাশি আরো কিছু তো স্টেট আছে ওদের, আরো কিছু ওদের জেলা বা ডিস্ট্রিক্ট আছে, ওইখানে কিন্তু আরোর মান সেম ছিল না। আমি একজন এপিডেমিওলজিস্টের সাথে যখন ওনারা যখন কন্ট্রোল হলো, ওনারা বিভিন্ন ধরনের আসলে ইয়া করলো, বিভিন্ন সেমিনারে, একটা ওয়েবিনারে ওনার একটা প্রেজেন্টেশন দেখলাম যে ওনাদের এটা ভেরি করতেছিল। কারণ কি, এখন সব তো পুরো চীনে হয়েছে, তাই না? সূত্র তো ছিল চীনে ছিল, কেন ডিফারেন্ট হলো না? এটা কিন্তু একটা ডিফারেন্ট জিও, ওনারা বলতেছে যে ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল এরিয়াতে ডিফারেন্ট হতে পারে, এটা কারণটা হচ্ছে আননোন, এটা পুরোপুরি ক্লিয়ারলি আইডেন্টিফাই করা যায়, ঠিক আছে? এমনকি বিভিন্ন সময় ইভেন হচ্ছে কোভিড যখন প্রথম দিকে হওয়ার পরে সেকেন্ড টাইমও কি ওদের হয় নাই, সেকেন্ড টাইমও কিন্তু হয়েছে, কিছু কেস পাওয়া গেছিল, তখন কিন্তু এই জিনিসটা যখন মনে করেন তখন এই জিনিসগুলা তখন কন্টিনিউ ওদের এটা ভেরি করেছিল এই সিজনে, ঠিক আছে? আরো আশা করি আপনারা বুঝতে পারছেন, ওইটাই আর কিছুই না, যে ইমিউনাইজ রিডিউসিং রিস্ক ফ্যাক্টর, এগুলো আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে? ট্রান্সমিটারে পার্সন টু পার্সন, এগুলো কিছু না, আপনারা এটা এক নজর দেখলে বুঝতে পারবেন, আমি এটা দিয়ে দিব, নো প্রবলেম। আচ্ছা, এখন তো মনে করেন আমরা বেনিফিট পাইছি, তাই না? তো আমার বেনিফিট আমি ব্যাপারগুলো নিয়ে আলোচনা করি। এক নম্বর হচ্ছে ইট ইজ পটেনশিয়াল ফর দা ইনফেকশন এলিমিনেশন, মানে একটা ইনফেকশন এলিমিনেশন ক্ষেত্রে এটা খুব ভালো ভূমিকা পালন করে। and reduce the risk of infection for those refusing vaccination। ওই যে ফ্রি রাইডারদের কথা বললাম, যারা নিজের খাবে
মানে অন্যের খাবে নিজে ভালো থাকবে, জিনিসটা হচ্ছে অনেকটা এরকম, অন্য ভ্যাকসিনেশন নিবে নিজে ভালো থাকবে, এটা হচ্ছে সেই গ্রুপ যে গ্রুপটা ভালো থাকবে। ঠিক আছে, দেন আরেকটা জিনিস বলেছে যে রিডিউস দ্য রিস্ক অফ দ্য ইনফেকশন ফর দোজ হু আর ভ্যাকসিনেটেড ইজ কন্ট্রাইন্ডিকেটেড। যেমন হচ্ছে ইমিউনোসাপ্রেশন পেশেন্টদেরকে আপনি ভ্যাকসিনেশন দিতে পারবেন না, তো সে তাদের ক্ষেত্রে এই জিনিসটা, যে জিনিসটা আপনারা এখন বলছেন, এটা কিন্তু একটা বিশাল বড় একটা হেল্প। আপনি চিন্তা করেন যে ইমিউনোসাপ্রেশন, তার কোনো ভ্যাকসিনেশন লাগছে না, সে ভালো আছে, এটা একটা ব্যাপার না? কারণ ভ্যাকসিনেশন দিলে তার ক্ষেত্রে লাইভ ভ্যাকসিন দিলেন, দেখা যাচ্ছে রোগীর ক্ষেত্রে অনেক ক্ষতি হয়ে গেল। ইভেন আমি একটা কথাই বললাম, ইমিউনোসাপ্রেশন ইমিউনোকম্প্রোমাইজড পেশেন্টদের কখনোই ভ্যাকসিন দেওয়া যায় না। ইভেন লাইভ ভ্যাকসিন তো দেওয়ার প্রশ্নই আসে, অন্য ভ্যাকসিন দিতে পারলেও লাইভ ভ্যাকসিন দিতে পারবে না, দিলে আপনার খবর করে ফেলবে। এটা কেন করে না করে যখন এগুলো পড়াইতে থাকবো, এগুলো জিনিসগুলো বুঝাবো। দিস ইজ অল অ্যাবাউট হচ্ছে বেনিফিশিয়াল, মানে পজিটিভ দিয়ে শুরু করলাম আর কি। এবার আসেন নেগেটিভ কি। 1 নাম্বার, এখানের মধ্যে এই জিনিসটা আমি লিখি নাই, যতক্ষণ পর্যন্ত এই সার্কেলের ভিতরে আপনি থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ, কিন্তু যখনই সার্কেলের বাইরে যাবেন তখনই কিন্তু আপনার এই সার্কেল কিন্তু ওই ইমিউনাইজ আপনি পাবেন না। মানে ফ্রি রাইডার, মানে হচ্ছে অন্যের খাইয়া নিজে বাঁচা একটা ব্যাপার ছিল যেটা, ওইটা কিন্তু আপনি অন্যের ধানে পদ্মারি, ওই ডায়লগ গুলা তখন আপনার ক্ষেত্রে খাটবেন। ঠিক আছে, তার মানে আপনাকে যে কোনো টাইম ইনফেক্টেড করতে পারে, নাম্বার 1। 2 নাম্বার হচ্ছে কিছু কিছু আছে ইনফেকশন যখন এইজের সাথে সাথে এটা কিন্তু সিভিরিটি বাড়ে। যেমন পোলিও যদি এখন মনে করেন একটা বাচ্চা নয়, একটা যদি আপনি চিন্তা করেন একটা ইয়ং বয়সের একটা ছেলের যদি হয়, তার সিভিরিটি অনেক বেশি হবে। ইভেন একটা মামস, ভেরিসেলা, মিজেলস, হেপাটাইটিস বি এ যদি হয়, খুব ইনফেক্টেড হবে। ইভেন কিছু না, আপনি একটা বাচ্চার পোলিও এবং হচ্ছে একটা মানে ইয়ং এর বা এরাল এজের পোলিওর যে ইনফেকশনের চান্স বা ইনফেকশনের যে সিমটম গুলো, এগুলো হচ্ছে সমান থাকবে না, ইভেন সিভিরিটি কিন্তু সমান থাকবে না। ঠিক আছে, বরঞ্চ যখন এইজ যখন বাড়তে থাকবে, ইনফেকশনটা এবং যে এটা সিভিরিটিটা অনেক প্রকট হয়ে দাঁড়াবে। তো দিস ইজ দ্য মেইন বেড ইফেক্টস বা ডিলেটিভ ইফেক্ট আমি বলবো। ঠিক আছে, আচ্ছা হার্ড ইমিউনিটির আরেকটা একটা জিনিস বলি, একটা নিউমোকক্কাল ভ্যাকসিন নিয়ে একটা মজার একটা কথা বলি। সেটা হচ্ছে, এটা হচ্ছে আমরা জানি পেন্টাভ্যালেন্টের নাম শুনেছেন, পেন্টাভ্যালেন্ট ছাড়াও কিন্তু 7 ভ্যালেন্ট আমরাও কিন্তু ভ্যাকসিন আছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা নিউমোকক্কাল ভ্যাকসিন, যেটা হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে 2000 সালে এই ভ্যাকসিনটা ওরা চালু করছিল। এটা নিউমোকক্কাল কনজুগেটেড ভ্যাকসিনটা ওরা কি করলো, ওদের যে শিডিউলটার মধ্যে ওরা দিছে, ঠিক আছে, ওরা কি করলো বাচ্চাদেরকে দিল। কিন্তু একটা জিনিস দেখা গেল, বাচ্চাদের পরপরই দেখা গেল এটা কিন্তু আপনার অ্যাডাল্টের ক্ষেত্রেও কিন্তু এটা একটা ইনডাইরেক্টলি একটা সাপোর্ট দিয়েছে। এই যে এতগুলো কথা বললাম, এটা অল ফ্রম অল অফ দ্য অ্যাবাউট দ্য হার্ড ইমিউনিটি। ঠিক আছে, এই যে একটা জিনিস দেখালাম যে ভ্যাকসিনেটেড হইলে কত আছে, যে এই দেখেন এটা প্রায় 500 600, এই যে 550 580 মতো হয়ে গেছে। কিন্তু এটা নন ভ্যাকসিনেটেড হয়েও দেখেন এটা কতটুকু, এটা কিন্তু 500 বরাবর চলে গেছে। দিস ইজ দ্য এক্সাম্পল, উই ক্যান, আমরা একটা গ্রাফে আমরা বলতে পারি। এতক্ষণ যা বলেছি, দিস ইজ দ্য অল অ্যাবাউট হার্ড ইমিউনিটি, অল অ্যাবাউট দ্য সিচুয়েশন। আমি যেটা আরো বেশি রিকভারি নাম্বার, এগুলো হচ্ছে সবকিছু। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আমি 2টা মিনিট সময় দিচ্ছি, আপনারা আমার কোশ্চেন বলেন, আমি এগুলো বুঝাবো। কিন্তু এই জিনিসটা আসলে আনকমন একটা জিনিস, এই জিনিসটা আসলে ডিটেলস কোথাও আসলে এগুলো পড়ানো হয় না। আমি চেষ্টা করেছি জাস্ট সংক্ষেপে, যেটা আপনাদেরকে সংক্ষেপে বুঝতে পারবেন সেভাবে প্রেজেন্ট করার জন্য। যদি কোনো কনফিউশন থাকে বলেন, আমি একটু আপনাদেরকে 2টা মিনিট নিচ্ছি, 2টা মিনিট আপনাদের সমস্যা থাকলে এটা সমাধান আমি করে দিতে চাচ্ছি। প্রশ্ন থাকলে আপনার কমেন্ট করেন, আমি চেক দিচ্ছি কোনো কমেন্ট থাকলে। যারা বুঝতে পারেন বাবা কমেন্ট করেন যে আমার এই জায়গাতে আপনাদের সমস্যা হচ্ছে, আমি আবার বুঝাবো। কিন্তু না বুঝে কেউ যাবেন না। সবাই বুঝছেন? কমেন্ট করেন। ওই যে আমি একটা জিনিসই বললাম যে সবাই বুঝলে তো ভালো। আচ্ছা ঠিক আছে, কে দিল? মেধা বলেছেন থ্যাংক ইউ স্যার, ক্লিয়ার। ওকে বাবা, আপনারা বুঝলেই আমার পাওয়া। ঠিক আছে, হৃদয় বুঝতে পারছে, আর কেউ বুঝেন নাই? হ্যাঁ, হৃদয় স্পিড অফ ইনফেকশন ট্রান্সমিশন উপর ভিত্তি করে কিন্তু আরোর মানটাই বেশি। ঠিক আছে, তো আমরা কিন্তু এই আরোটা নিয়ে কাজ করি। এই আরোটাই যদি আমরা এপিডেমিওলজিস্টদের একটা প্যান্ডেমিক এরিয়াতে বা প্যান্ডেমিক সিটি যখন আসে, বা ইভেন কোভিড-19 নিয়েও কিন্তু এই আরোর উপর ভিত্তি করে ওয়ার্ল্ড ওয়াইড এই লকডাউন বলেন সবকিছু কিন্তু ডিপেন্ড করতেছে। ঠিক আছে, সো আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন যদি কোশ্চেন থাকে। ঠিক আছে, আর যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে বিদায় নিব। আর যদি ক্লিয়ার হয়ে যান তাহলে তো ওকে, থ্যাঙ্কস যে আপনারা বুঝতে পারছেন।
তারপরে যদি কোশ্চেন থাকে, আমি একটা কথাই বললাম, এনি টাইম আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, মেসেঞ্জার বা সামথিং, আপনারা যেভাবে, বা আপনাদের গ্রুপে আমি চেক দিব না, সমস্যা নাই। কিন্তু বাবা কেউ কনফিউশনটা রেখে যাবেন না, ঠিক আছে? আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সবচেয়ে বড় কথা হচ্ছে সেফ থাকেন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। নেক্সট আমাদের, আমি যেটা পোর্শনটা আপনাদের বলেছি যে আমি ইমিউনিটি ইমিউনাইজেশন দুইটা ব্রড হেডিং দিয়ে আমি পড়াবো। আমার ইমিউনিটি পোর্শনের আজকে লাস্ট ক্লাস, ইমিউনিটি শেষ, আমি ইমিউনাইজেশনটা শুরু করব। এবং নেক্সট আপনারা কি ক্লাস বা কি ক্লাস নিলে আপনাদের জন্য উপকার হবে আপনারা কমেন্টে জানাবেন, ঠিক আছে? এক্সিসে যারা আছে ওদেরকেও জানাবেন, বা কমেন্টে জানালে আমি নিজেই দেখতে পাবো। অবশ্যই আপনাদেরকে একটু সাহায্য করার চেষ্টা করব, ঠিক আছে? 30 আপনাদের 15 মিনিটের ক্লাস আমি কখনোই 30 মিনিটের আসলে কিভাবে চলে যায় আমি নিজেও টের পাই না, হয়তো বেশি বলে ফেলি। কেউ বোর হলে ভাই কিছু করার নাই ভাই, মানে পড়াতে গেলে মুখ দিয়ে বেরিয়ে যায়, এতক্ষণ কিভাবে যায় আমার নিজেরও কিছু করার নাই। তো আপনারা যদি এই 30 মিনিট হোক আর 20 মিনিট হোক আপনারা যদি বুঝতে পারেন, তাহলে আমার এই কষ্টটা সার্থক হবে। আপনারা সবাই ভালো থাকেন, এই বলে আজকের জন্য বিদায় নিচ্ছি। ধন্যবাদ।